এবার যেটা বলার, কাল রাত্রিবেলা একটা ভিডিও দেখলাম, ইউটিউবে একটা ভিডিও দেখলাম। এক ভদ্রলোক, তিনি জ্যোতিষশাস্ত্র নিয়ে ভিডিও বানিয়েছেন। আচ্ছা, আমি একজন জ্যোতিষী, ঠিক আছে, আর আমি একজন ইঞ্জিনিয়ারও বটে। বিটেক করেছি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে, 5 মাস কাজ করেছি মাল্টিন্যাশনাল কোম্পানিতে। আমার সাথে এমন এমন ঘটনা ঘটেছে যেগুলো হওয়ার কোনো রকম কারণ ছিল না। আমার মা বরাবরই এই জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করতো, অনেক জ্যোতিষীর কাছে নিয়ে গেছে, কেউ কোনো রকম সদুত্তরটা দিতে পারেনি কেন হচ্ছে কী জন্য। এবং সবার ক্ষেত্রে একটা কমন ব্যাপার ছিল, কোনো না কোনোভাবে আমাকে জোর জবরদস্তি 50,000 60,000 টাকা প্রতিকার নিতে বলা হয়েছে। অবশ্যই আমার কাছে তত পয়সা থাকলেও আমি সেটা ইনভেস্ট করতে রাজি ছিলাম না, ঠিক আছে, আমার মাও রাজি ছিল না। তো অবভিয়াসলি আমরা তার কাছ থেকে চলে এসেছি, আমরা কিছু করিনি, অবশ্যই আমি এত টাকা দিয়ে প্রতিকার নিইনি। তো তারপর ব্যাপারটা কি হয়, আমি চাকরিটা ছেড়ে দিই, মানে ছেড়ে দিতে বাধ্য হই এক প্রকার। কিন্তু তারপর থেকে যেটা হয় সেটা হচ্ছে একটা ডিজাস্টার আমার জীবনে, একটা পুরো অন্ধকার পর্যায়ে 1 বছরের জন্য আমার জীবনে নেমে আসে। তখন আমি কি করব, কোথায় যাব, কে দিশা দেখাবে, কিচ্ছু খুঁজে পাইনি। তখন অ্যাস্ট্রোলজিদের কাছে গেছি, একই গল্প, প্রতিকার নাও, এত টাকা দাও, এই ওই সেই, এই চলেছে। আলটিমেটলি কি করলাম, দেখলাম যে না, এভাবে হবে না, নিজেকেই জ্যোতিষশাস্ত্রের অধ্যয়নটা করতে হবে। জীবনের সবচেয়ে খারাপ যে সময়টা আমার ছিল, সেই সময় কিন্তু আমি জ্যোতিষ শিখেছি, শিখতে পেরেছি আমি, হ্যাঁ, নিজের চেষ্টায়। এবং শেখার পর আমি যেটা দেখলাম, আমার চার্টে শনি হচ্ছে অষ্টমভাবে, এবং লগ্নপতির সাথে দশমপতি এবং অষ্টমপতি জড়িয়ে রয়েছে আমার চার্টে, যার কারণে হচ্ছে আমার এই দুর্দশা। মেন দুর্দশা হচ্ছে অষ্টম ভাবের জন্য আমার দুর্দশা। এবং এই একটা পজিশন, ঠিক আছে, আমাকে খুব ভালো জ্যোতিষী বানাতে পারে। সেই কারণেই আমি আরও গভীরভাবে অধ্যয়ন করি, এবং তারপরে যখন আরও ভালোভাবে আমি আমার নিজের চার্টটা দেখি, আমি দেখি যে জ্যোতিষী হিসাবেই কিন্তু আমার একটা খুব ভালো কেরিয়ার কিন্তু রয়েছে। সেই কারণেই আমার এই ফিল্ডে আসা। পুরো জিনিসটা আমি দেখেছি, জেনেছি, বুঝেছি, তারপর আমি এসেছি। এবার এই যে ভদ্রলোক যে এই ভিডিওটা বানাচ্ছেন, ঠিক আছে, আমি নামও নেব না, যারা দেখেছেন তারা জানেন, এরকম ভিডিও প্রচুর আছে, ইউটিউব ঘাঁটলে আপনারা পাবেন। জ্যোতিষশাস্ত্র ভুয়ো, জ্যোতিষীরা ভুয়ো, কিছু মেলে না, কিছু উপকার পায়নি, প্রচুর টাকা নিয়েছে। সত্যি কথা, আজকের দিনে দাঁড়িয়ে বেশিরভাগ জ্যোতিষী কিন্তু চোর চিটিংবাজ, এরা টাকা ছাড়া আর কিচ্ছু বোঝে না। তা বলে কি জ্যোতিষশাস্ত্রটা মিথ্যা? না, কোনোদিন নয়। এই যে জনৈক ভদ্রলোক যার কথা আমি বলছি, ইনি ভিডিওতে দাবি করছেন যে জ্যোতিষীরা কিছু ফিক্সড কথাই বলে থাকেন, কর্মে বাধা, জীবনে শান্তি নেই, হাতে টাকা নেই, আয়ের চেয়ে ব্যয় বেশি, কিছু স্ট্যান্ডার্ড কথাবার্তা নাকি জ্যোতিষীরা বলে থাকেন। এবার এখানে একটা জিনিস বুঝতে হবে, আমাদের দেশে 130 কোটি হচ্ছে জনসংখ্যা হচ্ছে আমাদের দেশের, আর পুরো পৃথিবীর জনসংখ্যা যতদূর আমি জানি 6 বিলিয়ন। 6 বিলিয়ন হচ্ছে পুরো পৃথিবীর জনসংখ্যা, অথবা 7.2 বিলিয়ন, মেবি 720 কোটি হতে পারে, এক্স্যাক্ট আইডিয়াটা আমার নেই, মানে 600 থেকে 700 কোটি এরকম সামথিং গোটা পৃথিবীর জনসংখ্যা। আর পুরো জ্যোতিষশাস্ত্রটা দাঁড়িয়ে রয়েছে 12টা রাশি, 12টা ভাব, আর 9টা গ্রহ। এবার অনেকেই বলবেন যে 12টা ভাবকে তো 27টা নক্ষত্রে ডিভাইড করা হয়। আমি এখন নক্ষত্রের বিচারে আমি এখন যাচ্ছি না। বেসিক যদি বলি, 12টা ভাব, 12টা রাশি এবং 9টা গ্রহ, এই হচ্ছে জ্যোতিষশাস্ত্রের মূল ভিত্তি। এইবারে এই কম্বিনেশন করে আপনারা যদি দেখেন, তো হার্ডলি 12 12 144 ইন্টু 9, ঠিক আছে, 144 ইন্টু 10 1440 মাইনাস 144, ঠিক আছে, আপনারা হিসেব করে নেবেন, 1300 সামথিং হবে। এতগুলো কম্বিনেশন আসে, পারমুটেশন কম্বিনেশনের অঙ্ক যারা জানেন তারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। 12 ইন্টু 12 ইন্টু 9, এতগুলো কম্বিনেশন আসে টোটাল জ্যোতিষশাস্ত্র পসিবল। এবার এর মধ্যে যদি আপনারা ডিগ্রির ভ্যারিয়েশন ধরেন, ডিগ্রির ভ্যারিয়েশনগুলো আমি এখন ধরছি না, বা 27টা নক্ষত্রের ভ্যারিয়েশন আমি এখন ধরছি না, 12টা ভাব, 12টা রাশি, 9টা গ্রহ নিয়ে এই 12 ইন্টু 12 ইন্টু 9 এতগুলো কম্বিনেশন হয়। আর পৃথিবীর জনসংখ্যা হচ্ছে আপনার 600 কোটি। তাহলে এটা কি
প্রচণ্ড র্যান্ডাম কিছু একটা ব্যাপার, যে সবার জীবন কি একটা সেম ধাঁচে কি হওয়া কি উচিত কি নয়? প্রত্যেকটা গ্রহের পজিশন তো আর পাল্টাবে না। দশমপতি যদি আপনার অষ্টমে কানেক্ট করে, তা কর্মে বাধা আসবে, যেটা গ্রহটা পাল্টাতে পারে, রাশি পাল্টাতে পারে। দশমপতি অষ্টমে তো শুধু আমার একার নয়, বা আপনার একার নয়, বা তার একার নয়, এই কম্বিনেশন অন্তত আরও 100 কোটি লোকের রয়েছে। এটা তো পুরোটাই একটা স্ট্যাটিস্টিক্যাল মেজারমেন্ট। এই জিনিসটা ওই ভদ্রলোককে কে বোঝাবে? এবার এই ভদ্রলোকের আরও একটি বক্তব্য ছিল যে উনি নাকি একজন জ্যোতিষীকে মানে ফোন করেছেন, ফোন করে তার কিছু একটা ফলস ইনফরমেশান উনি দিয়েছেন নিজের জীবনের সম্পর্কে, এবং সেই জ্যোতিষী আর কি সেটা ধরতে পারেননি, ঠিক আছে? এবারে এই যে জনৈক ভদ্রলোক যিনি বলছেন, ইনি তার নিজের চার্টও কিন্তু ওই এতে কিন্তু দেখিয়েছেন ভিডিওতে। সেখানে দেখা যাচ্ছে তার নিজের চার্টে বুধ রাহুর কম্বিনেশন রয়েছে। বুধ রাহু, যারা যারা জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন করেন এবং যারা যারা জ্যোতিষী, তারা এটা নিশ্চয়ই জানবেন, এই বুধ রাহুর কম্বিনেশনওয়ালা লোক যারা হয়, এরা হচ্ছে সবচেয়ে বড় চিটিংবাজ, সবচেয়ে বড় মিথ্যাবাদী। এদের চেয়ে বড় মিথ্যাবাদী পৃথিবীতে কেউ হয় না। তাই প্রথমেই যদি কেউ যে জ্যোতিষীকে দেখিয়েছে সে যদি সত্যিকারেরই ভালো জ্যোতিষী হতো, বা জানতো, সে সবার আগে বলতো আপনি মিথ্যা কথা বলছেন। কারণ বুধ রাহুর কম্বিনেশন তার বোঝা যাওয়া উচিত, এবং সেই বুধ রাহুর কম্বিনেশন হচ্ছে সপ্তম ভাবে, উল্টো দিক থেকে শনির আবার দৃষ্টি আছে, শনি কেতু লগ্নে। কেতু লগ্নে থাকাটা ভালো, আমি ওটা ছেড়ে দিচ্ছি। শনি দৃষ্টি আছে বুধের ওপর। তো শনি, বুধ এবং রাহু, তিনটে গ্রহ যখন একত্রিত, যেই ব্যক্তি তো অবভিয়াসলি মিথ্যে কথা বলবে, ম্যানুপুলেটিভ ব্যক্তি হবে, এটা তো বোঝা যাচ্ছে পরিষ্কার। আপনি যদি সঠিক জ্যোতিষী হতেন, আপনি তো ধরে ফেলতে পারতেন সেটা। উল্টে এই যে জ্যোতিষী যাকে এই জনৈক ভদ্রলোক দেখাচ্ছেন, উনি তাকে কনভিন্স করার চেষ্টা করছেন যে কেন আপনার সঙ্গে এই মানে যেটা সাজানো ঘটনাটাকে উনি কনভিন্স করানোর চেষ্টা করছেন। মানে মানে একটা জ্যোতিষী যার বিনিয়োগ কোনো কনফিডেন্স নেই নিজের বিদ্যার ওপর, শুধু হচ্ছে সামনের জন্য আমাকে এসে যা হোক কিছু বলবে, আমি সেটা বিশ্বাস করে নেবো, এবং তাকে আমি সেটা মানে যেমন ভাবি হোক আমি সেটা মেলানোর চেষ্টা করবো, এই এই অ্যাপ্রোচটাই হচ্ছে ভুল। তারপর উনি আবার এই কথা বলছেন যে আরেকজন জ্যোতিষীর কাছে নাকি ওই জনৈক ভদ্রলোক গিয়েছিলেন, যিনি তাকে বলেছেন রাহু সপ্তমে নাকি অত্যন্ত খারাপ পজিশন, এবং রাহু সপ্তমে থাকলে নাকি তার ডিভোর্স হয়ে যাবে, তার নাকি সামনের জনের সঙ্গে পড়বে না, হ্যাঁ, সামনের জনের সঙ্গে তার কথাবার্তা। কি ধরনের প্রেডিকশন এগুলো? সপ্তম ভাবে রাহু ওয়ান অফ দ্য বেস্ট পজিশন, যতগুলো রাহুর পজিশন রয়েছে সপ্তম ভাবে রাহু হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট। কেন আপনার সামনের জনের সঙ্গে পড়বে না? কেন আপনার ডিভোর্স হবে? হতেই পারে না। এই সামান্য সামান্য ব্যাপারগুলো যে জ্যোতিষী উনি নাকি বা সেই তারা নাকি নিজেকে জ্যোতিষী বলে, আর এই জনৈক ভদ্রলোক এই জিনিসগুলোকে হাইলাইট করে পুরো, আপনি জ্যোতিষীর বদনাম করুন, 100 বার করুন। আপনি যদি আমার কাছে আসেন, আমি যদি আপনাকে গাইড প্রপার করতে না পারি, আপনি অবশ্যই আমার বদনাম করবেন, কারণ আপনি আমাকে টাকা দিয়েছেন, আপনি আমাকে পয়সা দিয়েছেন, আপনার সম্পূর্ণ অধিকার আছে আমার নামে বদনাম করার। কিন্তু জ্যোতিষ শাস্ত্রটাকে কেন বদনাম করছেন? জ্যোতিষ শাস্ত্রটাকে কেন বদনাম করছেন? জ্যোতিষী মিথ্যে হতে পারে, জ্যোতিষী ভণ্ড হতে পারে, জ্যোতিষী ভুয়ো হতে পারে, জ্যোতিষ শাস্ত্রটা ভুয়ো নয়। যে এই শাস্ত্রের অধ্যয়ন করেছে, যারা জানে, যারা বোঝে, তারা কোনোদিন বলবে না যে জ্যোতিষশাস্ত্র মিথ্যা বা ভুয়ো। একটা জন্মকুণ্ডলী কথা বলে, একটা চার্ট কথা বলে, D1 চার্ট, D9 চার্ট, D10 চার্ট, ষোড়শবর্গ সারণী কথা বলে। আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্ত খুলে আপনার সামনে রেখে দেবে একটা জ্যোতিষশাস্ত্রের চার্ট। এত ক্ষমতা একটা চার্টের মধ্যে আছে। শুধু মানুষের, সেটা একটা মানুষের এটা আমাদের মানুষের অক্ষমতা, জ্যোতিষী হিসাবে আমাদের অক্ষমতা, যে আমরা সেই চার্টটা পড়ে বুঝতে পারি না। এটা জ্যোতিষ শাস্ত্রটা ভুল নয়, জ্যোতিষী ভণ্ড হয়, জ্যোতিষের নামে ভয় দেখিয়ে চোরচিটিংবাজির কারবার করে, আর বদনামটা হয় জ্যোতিষ শাস্ত্রের। সবসময় মনে রাখবেন, জ্যোতিষ শাস্ত্রটা ভুয়ো নয়, জ্যোতিষীরা ভুয়ো হয়।